বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যিনি আমাদের এই বৃষ্টির মধ্যে আসার তৌফিক দান করবেন। যারা আসতে পারে নাই তাদের জন্য ক্ষুদ্র এই প্রচেষ্টা, যাতে বাসায় বসে তারা ক্লাসটা উপভোগ করতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো গতকাল আমরা প্রিভিয়াস ডেতে আমরা যে ক্লাসটা করছিলাম সেটা ছিল যান্ত্রিক শক্তির নিত্যতা শক্তির প্রমাণ, অর্থাৎ এম ভরের কোনো একটি বস্তুকে আমরা যদি অভিকর্ষ বলের প্রভাবে এই উচ্চতা থেকে ফেলে দিই, তাহলে এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে আমরা দেখতে পেয়েছিলাম যে গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান থাকে না, কিন্তু যান্ত্রিক শক্তির মান কি থাকে? সমান থাকে। এটা আমরা দেখতে পেয়েছিলাম। অর্থাৎ এখান থেকে আমরা দেখছিলাম এ বিন্দুতে যেহেতু বস্তু সর্বোচ্চ উচ্চতায় আছে, তাহলে এখানে বস্তুর বেগ শূন্য, আর বেগ শূন্য থাকার কারণে এখানে বস্তুর গতিশক্তি ছিল শূন্য। এ বিন্দু যেহেতু বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে, এই জন্য এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি ছিল mgh, এবং বি বিন্দুতে বস্তুর, যেহেতু বি বিন্দুতে বস্তুর বেগও আছে এবং বস্তু ভূমি থেকে নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় আছে, তার মানে আমরা বুঝতে পারলাম বি বিন্দুতে বস্তুর গতিশক্তিও আছে এবং বিভব শক্তিও আছে। ধরে নিলাম যে বি বিন্দুটা ভূমি থেকে x উচ্চতায় অবস্থিত, ফলে বস্তুটি যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছায়, তাহলে বস্তুর সরণ হবে ab is equals to h minus x. দ্যাট মিন্স বি বিন্দুতে বস্তুর উচ্চতা পেলাম আমরা ভূমি থেকে x, এবং বি বিন্দুতে বস্তুর সরণ পেলাম আমরা ab সমান h minus x. এ বিন্দু থেকে যখন বস্তুটি নিচের দিকে পড়তে থাকে, এ বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, নিচের দিকে পড়ার সময় বস্তুটির বিভব শক্তি ধীরে ধীরে গতি শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা শিখছিলাম যে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, শুধুমাত্র এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে আমরা কি করতে পারি? রূপান্তর করতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম এ বিন্দু থেকে বস্তু যখন বি বিন্দুতে আসে, তখন বস্তুর ভিতরে গতি শক্তিও আছে, বিভব শক্তিও আছে। এই বি বিন্দুতে বস্তুর গতি শক্তি আমরা ক্যালকুলেশন করে লাস্ট ক্লাসে বের করছিলাম mg ইনটু সরণ বা h মাইনাস কত x, এবং যেহেতু এখানে সরণটা হচ্ছে h মাইনাস x, এবং বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে mg, আর এখানে উচ্চতা কত? x। এরপরে যখন বস্তুটা সি বিন্দুতে পৌঁছায়, বস্তু যতই ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে ততই ওর বিভব শক্তি ধীরে ধীরে কি শক্তি রূপান্তরিত হয়? গতি শক্তিতে রূপান্তরিত হয়। তো নিচের দিকে পড়ার সময় বিভব শক্তি কমতে কমতে গতি শক্তি বাড়তে বাড়তে ঠিক মাস পয়েন্টে যায়, সর্বোচ্চ উচ্চতার ঠিক মাঝখানে গিয়ে তার গতি শক্তি আর বিভব শক্তি সমান হয়। মধ্যবিন্দু অতিক্রম করার পরে গতি শক্তি বেশি হয়, বিভব শক্তি ধীরে ধীরে কি হয়? কম হয়। এক সময় সি বিন্দুতে পৌঁছানোর পরে, অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুর সমস্ত বিভব শক্তি, এ বিন্দুতে বস্তুর যে বিভব শক্তি ছিল তার সবটাই সি বিন্দুতে যায় গতি শক্তিতে রূপান্তরিত হয়। ফলে এই সি বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি হয় গতি শক্তি, যেটাকে আমরা কি সূত্র দ্বারা প্রকাশ করব? হাফ এম ভি স্কয়ার। ক্যালকুলেশন করলে লাস্টে এটার মান পেয়েছিলাম আমরা mgh। এটার ক্যালকুলেশন আমরা গত ক্লাসে করেছি। এবং সি বিন্দুতে বস্তুর যে বিভব শক্তি ইপি, এটার মান হচ্ছে 0, কারণ সি বিন্দুটা ভূমি থেকে 0 মিটার উচ্চতায় আছে। এটা ছিল আমাদের গত ক্লাসের ক্যালকুলেশন। আজকে আমরা যেখান থেকে শিখবো, এখান থেকে আমরা ক্যালকুলেশন শিখবো। দেখো এখানে প্রশ্ন হয়েছে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির সমান হবে। কত উচ্চতায়, অর্থাৎ ভূমি থেকে কতটুকু উচ্চতায় বস্তুর গতিশক্তি আর বিভব শক্তি কি হবে? সমান হবে। এইটা যদি আমাদের প্রমাণ করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে গতিশক্তিও আছে এবং বিভব শক্তিও আছে। আমরা জানি এ বিন্দুতে আছে শুধুমাত্র বিভব শক্তি, সি বিন্দুতে আছে শুধুমাত্র গতিশক্তি। তার মানে বুঝতে পারলাম গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। এই বিন্দুগুলি হচ্ছে এ আর সি এর মাঝ বরাবর। এ আর সি এর মাঝে যে কোনো বিন্দুতে, এ এবং সি এর
মাঝে যে কোনো বিন্দুতে আমাদের গতি শক্তিও পাওয়া যাবে এবং কি শক্তি, বিভব শক্তিও পাওয়া যাবে। এমন একটা বিন্দু বের করব যেখানে গতি শক্তি এবং বিভব শক্তি সমান হবে। তো ধরে নিলাম যে বস্তুটাকে যদি আমরা h উচ্চতা থেকে ফেলে দেই, টোটাল উচ্চতাটা যদি আমরা h কল্পনা করি, তাহলে h উচ্চতা থেকে যদি m ভরের বস্তুকে আমরা এখানে ফেলে দেই, তাহলে ধরে আমরা জানি যে গতি শক্তি এবং বিভব শক্তি উভয়ই পাওয়া যায় a এবং c এর মাঝ বরাবর। তার মানে আমরা ধরে নিলাম b বিন্দুতে ভূমি থেকে x উচ্চতায়, b বিন্দুতে ভূমি থেকে x উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় b বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তির মান আমরা কি পাবো, সমান। যেহেতু আমরা জানি না যে a আর c এর মাঝে কোন বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তির মান সমান পাবো, এজন্য আমরা ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায় b বিন্দুতে গতি শক্তি ও বিভব শক্তির মান কি পাবো আমরা, সমান। তাহলে ধরি b বিন্দুতে ভূমি থেকে x উচ্চতায় গতি শক্তি সমান বিভব শক্তি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যেহেতু আমরা জানি না যে আসলে নির্দিষ্ট কোন জায়গায় গতি শক্তি আর বিভব শক্তি সমান করব, সেটা আমাদের হিসাব করা লাগবে। এজন্য আমরা ধরে নিলাম যে a আর c এর মাঝে কোন বিন্দুতে, b বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তি সমান হবে। তাহলে b বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, x মিটার উচ্চতায় আছে। এজন্য ধরে নিয়েছি x উচ্চতায়, x উচ্চতায়। সুতরাং b বিন্দুতে সরণ, খেয়াল করো b বিন্দুতে সরণ কিভাবে বের করব। আমরা জানি সরণ বের করার ফর্মুলা হচ্ছে শেষ বিন্দুর অবস্থান মাইনাস আদি বিন্দুর অবস্থান, শেষ বিন্দুর অবস্থান মাইনাস আদি বিন্দুর অবস্থান। এখানে বস্তুটা ছিল a বিন্দুতে, এটা হচ্ছে তার আদি বিন্দু, এবং আসছে কোন বিন্দুতে, b বিন্দুতে, তাহলে এটা হচ্ছে তার শেষ বিন্দুর অবস্থান। তাহলে তার সরণ কি হবে, ab। ab সমান টোটাল উচ্চতাটা যদি আমরা h কল্পনা করি, b বিন্দু পর্যন্ত উচ্চতা যদি হয় x, তাহলে ab এর মান আমরা কি পাবো, h মাইনাস x মিটার। টোটাল h দূরত্ব থেকে আমি x অংশ বাদ দিলে এই অংশটুকু পাবো, সরণ h মাইনাস x এত মিটার সরণ পেলাম আমরা। তাহলে ফলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, আমাদের এখানে লেখা আছে প্রশ্নে আমাদের কি উল্লেখ করতে বলছে, গতি শক্তি আর বিভব শক্তির মান কি হবে, সমান। তার মানে আমরা এটা লিখতে পারি যে বিভব শক্তি EP সমান গতি শক্তি ইকে। আমাদেরকে দেখাইতে বলছে কোন বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তি কি হবে, সমান। যে কোনো একটা তোমরা আগে লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো। তাহলে আমরা যদি বিভব শক্তি বের করি, তাহলে আমরা জানি বিভব শক্তি বের করার সূত্র কি, বিভব শক্তি এটার বের করার ফর্মুলা হলো EP সমান mgh। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই বিভব শক্তির বেলায় যে h লিখছি, এই h দ্বারা উচ্চতা নির্দেশ করে, অর্থাৎ বস্তুটা ওই বিন্দুতে কতটুকু উচ্চতে আছে। তাহলে যে আমরা কোন বিন্দুতে হিসাব করতেছি, আমরা হিসাব করতেছি b বিন্দুতে। সুতরাং b বিন্দুটা ভূমি থেকে কতটুকু উচ্চতে আছে, x। তাহলে আমাদের বিভব শক্তি হবে mg, এই h উচ্চতার জায়গায় এখানে কতটুকু উচ্চতে আছে, x সমান। তারপরে গতি শক্তি, আমরা সবাই জানি যে গতি শক্তি বের করার সূত্র হচ্ছে ek সমান হাফ mv স্কয়ার। গতি শক্তি বের করার সূত্র ek সমান আমরা কি লিখতে পারি, হাফ mv স্কয়ার, যেহেতু b বিন্দুতে বস্তুর বেগ আছে। এরপরে আমরা সূত্র জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এটা গতির সূত্র থেকে শিখছি। v স্কয়ার বের করার সূত্র, v হচ্ছে এখানে শেষ বেগ। তাহলে আমরা এখান থেকে m যদি বাদ দেই, তাহলে এখানে কি থাকে, gx সমান হাফ v স্কয়ারের সূত্র লিখব u স্কয়ার প্লাস 2। এই a কে বলা হয় রৈখিক ত্বরণ, যেহেতু বস্তুটা উলম্ব পথে পড়ছে নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে, সুতরাং এখানে হবে রৈখিক ত্বরণের জায়গায় কি, অভিকর্ষ ত্বরণ। এর জায়গায় কি হবে, g, এবং s হচ্ছে আমাদের এখানে সরণ। এই সরণ কতটুকু সরণ করছে, বস্তু ছিল a বিন্দুতে, আসছে কোন বিন্দুতে, b বিন্দুতে। এর জন্য বস্তুর সরণ হচ্ছে ab, যেটাকে আমরা কি ধরেছি, h মাইনাস x। এই জায়গাটা তোমরা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে আর তোমাদের এই প্রবলেম
আর কোনো সমস্যা থাকবে না। এখন তাহলে খেয়াল করো, আমরা যদি ক্যালকুলেশন করি এখানে gx সমান হাফ, বস্তুটা ছিল কোন বিন্দুতে? এ বিন্দুতে। তাহলে এ বিন্দুতে বস্তুর আদিবেগ কত? 0 প্লাস 2g ইনটু h মাইনাস x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাই? gx, এটা তো 0, তাহলে 2 কাটা দিতে পারি, এখানে কি থাকে? g গুণ করলে কি হবে? gh অথবা g ইনটু h মাইনাস কত? x। উভয় পক্ষ থেকে g বাদ দিতে পারি, তাহলে x সমান h মাইনাস x বা x মাইনাস x এই পাশে আসলে কি হয়? প্লাস x ইজ ইকুয়ালস টু হচ্ছে h। তাহলে x আর x যোগ করলে কত হয়? 2x সমান হচ্ছে আমার h, দ্যাট মিন্স x সমান h ডিভাইডেড বাই কত? 2। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বস্তুটা যতটুকু উচ্চতায় ছিল তার অর্ধেক দূরত্বে, যতটুকু উচ্চতায় ছিল তার অর্ধেক দূরত্বে গিয়ে গতি শক্তি এবং বিভব শক্তির মান কি হবে? সমান হয়ে যাবে। তার মানে বস্তুটাকে যদি আমি 100 মিটার উঁচু থেকে ফেলে দেই তাহলে 50 মিটার h/2 মানে 100/2 50 মিটার উচ্চতায় গতি শক্তি আর বিভব শক্তি কি হবে? সমান হবে। আবার বস্তুটাকে যদি আমি 50 মিটার উঁচু থেকে ফেলে দেই তাহলে 25 মিটার উচ্চতায় গিয়ে তার গতি শক্তি ও বিভব শক্তির মান কি হবে? সমান হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।